শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। ওকে, তোমাদের দেখতে পাচ্ছি 48, 49, 50, 52 অনেকজনই চলে আসছে। আমরা 2-3 মিনিট ওয়েট করব, তারপর শুরু করবো। হ্যালো স্যার, স্যার আছেন? হ্যালো, হ্যাঁ আসি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি বারবার জয়েন করছি কিন্তু কল ড্রপ হয়ে যাচ্ছে কেন জানি। এটা তোমার নেটের প্রবলেমের জন্য হতে পারে। স্যার আমি চেক করলাম বাট ইন্টারনেট স্পিড স্টেবল, বারবার কলটা ড্রপ হয়ে যাচ্ছে। ইউজুয়ালি তোমার টিমসে দেখা যায় যখন নেটওয়ার্ক খারাপ থাকে তখন বারবার কলটা ড্রপ হয়ে যায়। তুমি কি পিসিতে নাকি মোবাইলে? স্যার মোবাইলে আছে। আচ্ছা, তুমি দরকার হলে একদম টিমসটা অফ করে দিয়ে তারপরে আবার একবার জয়েন করো। জি স্যার। আচ্ছা স্যার। ওকে। তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা,
আজকে আমরা যে এক্সপেরিমেন্টটা করব সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার 3, স্টাডি অফ TIG ওয়েল্ডিং, MIG ওয়েল্ডিং, রেজিস্ট্যান্স ওয়েল্ডিং এন্ড গ্যাস ওয়েল্ডিং। তোমরা কি এর আগে কখনো কোনো ওয়েল্ডিং করছো তোমাদের বুয়েটের কোনো সেশনালে? জি স্যার, আর্ক ওয়েল্ডিং করছি। হ্যাঁ হ্যাঁ, কোনটা করছো? ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং স্যার ওয়েল্ডিং আর্ক ওয়েল্ডিং করছো। ওয়েল্ডিংটা কি তোমাদের মানে আইপি এর কোনো সেশনালে নাকি তোমাদের মেকানিক্যালের কোর্সের আন্ডারে অর শপে? মেকানিক্যালের কোর্সে আনতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো খুবই ভালো। ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং করছো। তো ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিংটা করছো বা ওটা সম্পর্কে জানো, এটা ধরে নিয়েই আমাদের এই কোর্সে আর্ক ওয়েল্ডিংটা রাখা হয়নি, স্পেশাল টাইপের কিছু ওয়েল্ডিং রাখা হয়েছে। সরি, একটু ভুল বললাম, আর্ক ওয়েল্ডিং না, মানে ওই শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং যেটা করছো আর কি, সেটা রাখা হয়নি এখানে। কিন্তু ধরো টিগ ওয়েল্ডিং, মিগ ওয়েল্ডিং, এই দুটাও কিন্তু আর্ক ওয়েল্ডিং। হ্যাঁ, এই দুটাও আর্ক ওয়েল্ডিং, একটু ডিফারেন্ট ওটার চাইতে। রেজিস্ট্যান্স ওয়েল্ডিং এটা এক ধরনের ওয়েল্ডিং যার মধ্যে থেকে আমরা স্পট ওয়েল্ডিংটা দেখবো আজকে। আর গ্যাস ওয়েল্ডিং মানে ধরো যে অক্সি ফুয়েল গ্যাস ওয়েল্ডিং বলে এটাকে। অক্সিজেনের সাথে কোনো একটা ফুয়েল মিক্স করে তোমার ওখানে একটা কম্বাসশন রিঅ্যাকশন করে হিট জেনারেশন করা হয় এবং ওয়েল্ডিংটা করা হয়। তো এই এক্সপেরিমেন্টটা আমাদের ধরো যে সেশনালে মানে 332 তে তোমাদের 5টা এক্সপেরিমেন্ট আছে, তার মধ্যে 4টাই আমরা আমাদের মেশিন টুলস ল্যাব বা আইপির একটা ল্যাব আছে নিচতলায়, মেশিন টুলস ল্যাব, ওখানে করানো হয়। কিন্তু ওয়েল্ডিং এর ফ্যাসিলিটিটা ওখানে না থাকার কারণে, অথবা আমাদের মেকানিক্যাল বিল্ডিং এর পিছনে একটা ওয়েল্ডিং শপ, বড় একটা ওয়েল্ডিং শপ আছে, ওখানে থাকার কারণে আমাদের ল্যাবে এটা করানো হয় না। সো আমরা একটা মানে জাস্ট অ্যাটেন্ডেন্স নিয়ে ছেড়ে দিই ওইখানে গিয়ে আর কি। ওখানে যারা ইনস্ট্রাক্টর আছেন তারা ওয়েল্ডিংটা দেখায় এবং তার আগে একটা লেকচারও দিয়ে দেয়। তো আমিও আর কি সেই কাজই করব, তোমাদেরকে জাস্ট একটা ব্রিফ একটা আইডিয়া দিব এই 4টা ওয়েল্ডিং সম্পর্কে। আর যেহেতু তোমাদের পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না বুয়েটে, সেশনালটা আমরা ইন পারসন করতে পারতেছি না, আমি তোমাদের জন্য কিছু ভিডিও নিয়ে আসছি। তোমরা দেখছো ভিডিওগুলো, আজকে সকালে আমি আপলোড করছি। তো এই ভিডিওগুলো অনেকগুলো ভিডিও তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের চার ধরনের ওয়েল্ডিং আমাদের এই একটা এক্সপেরিমেন্টের মধ্যে আছে। তো এই 4 ধরনের প্রত্যেকটারই আবার ওইখানে মানে ভিডিও যেগুলো আপলোড করছি ওখানে মানে 8টা ভিডিও আপলোড করছি, 4টারই 2টা করে পার্ট আছে। ওটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, সবগুলো ভিডিও খুব কম লেন্থের, ম্যাক্সিমাম হয়তো 10 মিনিট, হ্যাঁ, কোনোটা 2-3 মিনিট, কোনোটা কয়েক সেকেন্ড এরকম। সংখ্যা দেখে ভয় পায় না, ওই ভিডিওগুলো দেখবা। ওটার মধ্যে ওই ল্যাবের মানে ওয়েল্ডিং শপে ইনস্ট্রাক্টর যারা আছেন ওনাদের লেকচার ওখানে রেকর্ড করা আছে এবং ওয়েল্ডিংটা কিভাবে করা হচ্ছে সেটাও দেখানো আছে। যদিও একদম মানে চাক্ষুষ দেখার ভিডিওতে দেখার মধ্যে পার্থক্য আছে, আমি এটা জানি, তারপরও আর কি আমাদেরকে এভাবেই করতে হচ্ছে। আচ্ছা আসো ফার্স্টে আমরা, তোমরা যেটা দেখছো আর কি শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং, এর সাথে আমরা আসলে সবাই পরিচিত। মানে রাস্তাঘাটে যেখানে সেখানে যে ওয়েল্ডিংটা আমরা দেখি সেটাই আসলে শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং, যেটার কথা আমরা বললাম ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং তোমরা দেখছো, ওটাই এটা। তো এটা আমাদের এক্সপেরিমেন্টের মধ্যে নাই, কিন্তু তারপরে আমাকে একটা ছোট লেকচার এটার উপরে দিতে হচ্ছে, কারণ তোমরা এই আমাদের এই এক্সপেরিমেন্টটা শেষে কিছু অ্যাসাইনমেন্ট আছে, সেখানে দেখা যাবে যে তোমার আজকের যে ওয়েল্ডিং গুলো তার সাথে এই শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং এর একটা তুলনা করতে বলে, সেটা যেন আমরা লিখতে পারি, সেই জন্য আর কি আমি এটা সম্পর্কে একটু বলতেছি। এখানে এই শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং এ কি করা হয় যে যে কোনো ওয়েল্ডিং এই আর্কটা জেনারেট হচ্ছে কিভাবে, যে একটা 2টা ইলেকট্রোড থাকে, একটা পজিটিভ একটা নেগেটিভ। তো এই পজিটিভ নেগেটিভ ইলেকট্রোডের মাঝখানে একটা গ্যাপ রাখা হয়, গ্যাপ থাকলে ওইখানে ইয়ার তো অত ভালো মানে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি নাই, সো ওইখানে আর কি মানে কারেন্ট পাস হইতে পারে না ঠিক মতো, ইলেকট্রন গুলা লাফালাফি করে, একটা থেকে আরেকটায় লাফ দিয়ে যাইতে চায়, এরকম একটা রিজনে আর কি
আর্ক জেনারেট হয়। আর্ক জেনারেট হইলে ওইখানে একটা প্লাজমা স্টেটে চলে যায় এবং হাই টেম্পারেচার ক্রিয়েট হয়, সেখানে আমাদের যে মেটাল থাকে সেই মেটালটা গলে যায়, গলে গিয়ে জয়েনিং প্রসেসটা হয়ে থাকে। হ্যাঁ, এটা হচ্ছে সব আর্ক ওয়েল্ডিং এরই মানে একদম প্রাইমারি যে ফিচার। এই একজন সাউন্ড অন করে রাখছে, একটু মিউট করে দাও। আচ্ছা, তো এই আর্ক ওয়েল্ডিং এ তোমার শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং এ দেখা যায় আমরা যে ইলেকট্রোডটা ইউজ করি সেই ইলেকট্রোডটা হচ্ছে কনজিউমেবল ইলেকট্রোড। এই ফিগারটাতে তোমরা দেখতেছো, এই যে এটা আমাদের ইলেকট্রোড, এটা একটা কনজিউমেবল ইলেকট্রোড। কনজিউমেবল ইলেকট্রোড মানে তুমি ওয়েল্ডিংটা করতেছো, করতে করতে ইলেকট্রোডটা শেষ হয়ে যাবে, গলে যাবে, ইলেকট্রোডটাই গলে যাবে। এটাকে এই জন্য ফিলার মেটেরিয়ালও বলা যেতে পারে। ফিলার মেটাল এটা একটা, যেহেতু এটা গলে যাচ্ছে। মানে বেস মেটাল যেটা আছে, যেটাকে আমরা ওয়েল্ডিং করতে চাচ্ছি, সেটা গলে গিয়ে জয়েনিংটা হওয়ার কথা, সেটা নর্মাল ওয়েল্ডিং। বাট আমরা যদি এডিশনাল কোনো একটা মেটেরিয়াল সেখানে নিয়ে আসি, বেস মেটাল বলতেছে প্লাস এডিশনাল কোনো একটা মেটালকে নিয়ে এসে গলায় আমরা ওই জয়েনিং প্রসেসটাতে একটু মানে ভ্যালু অ্যাড করতে চাচ্ছি, সেইগুলাকে বলা হয় হচ্ছে ফিলার মেটাল। হ্যাঁ, তো এটাও একটা ফিলার মেটাল। তো এখানে এই ফিলার মেটালটা একটা কনজিউমেবল ইলেকট্রোড একটা। নট অনলি দ্যাট, এটার উপরে দেখো একটা সবুজ কালারের কোটিং দেয়া আছে, এটাকে বলা হয় ফ্লাক্স। এই ইলেকট্রোডের উপরে সবুজ কালারের একটা কোটিং, হোপফুলি তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় ফ্লাক্স। এই ফ্লাক্সটা তোমার যখন আমরা এই ওয়েল্ডিংটা করতেছি, এই ওয়েল্ডিং করার সময় এই ফ্লাক্সটা তোমার ডিসইন্টিগ্রেট হয় বা গলে যায় এবং সাথে সাথে একটা ভ্যাপার ক্রিয়েট করে, যে ভ্যাপার শিল্ডিং গ্যাস হিসেবে কাজ করে। নট অনলি দ্যাট, ফ্লাক্সটা গলে গিয়ে আমাদের যে তোমার মেল্টেড যে মেটেরিয়ালটা আছে বা ডিপোজিট বলে ওটাকে, সেই মেটেরিয়ালের উপরেও একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে। ফিগারটাতে একটু খেয়াল করো, আমাদের এই যে এই পোর্শনটা হচ্ছে ওয়েল্ডিং এর ফলে গলে গেছে এবং সলিডিফাই হয়েছে, এটা হচ্ছে সলিডিফাইড ডিপোজিট। তার উপরে একটা সবুজ কালার লেয়ার দেখতে পাচ্ছ, এটা ওই ফ্লাক্স গলে গিয়ে এই লেয়ারটা তৈরি করছে। ফ্লাক্স গলে গেছে এবং উপরে এটা সলিডিফাই হয়েছে, হয়ে একটা স্ল্যাগ প্রোটেক্টিভ লেয়ার তৈরি করছে। এটা ওই ফ্লাক্স থেকে আসছে। হ্যাঁ, ইলেকট্রোডের উপরে এই যে সবুজ কালার যে কোটিং, এই ফ্লাক্স থেকে ওটা আসছে। তো এই যে ফ্লাক্সটা ইউজ করতেছি, সেটা শিল্ডিং গ্যাস হিসেবেও কাজ করতেছে, আবার এই স্ল্যাগ লেয়ার তৈরি করতেছে। এটা অ্যাকচুয়ালি কি করে, ওয়েল্ডিং এরিয়াটাকে অ্যাটমসফিয়ারিক কন্টামিনেশন থেকে বাঁচায়। হ্যাঁ, আমরা যে ওয়েল্ডটা করতেছি, এই ওয়েল্ডিং এরিয়াটাকে অ্যাটমসফিয়ারিক কন্টামিনেশন, ধরো যে অক্সিজেনের সাথে রিঅ্যাকশন বা অন্য কোনো পার্টিকেল এনট্র্যাপড হওয়া এখানে, বা ডাস্ট এখানে এনট্র্যাপড হওয়া, এগুলো থেকে আর কি প্রোটেক্ট করে। আচ্ছা, এগুলো হচ্ছে শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং এর প্রক্রিয়া। আর বাকি মনে হয় তোমরা সব জানোই, বুঝো এটা। এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যদি আমরা একটু ডিসকাস করতে চাই, তো বলতে হবে যে এটা কমনলি ইউজড এবং খুবই সিম্পল একটা প্রসেস। অনেক ধরনের মেটাল এই প্রক্রিয়ায় আমরা ওয়েল্ডিং করতে পারি। আর ডিসঅ্যাডভান্টেজের মধ্যে এটা বলতে হবে যে এখানে যে ইলেকট্রোডটা আমরা ইউজ করতেছি, সেই ইলেকট্রোডটা একটা লিমিটেড লেংথের ইলেকট্রোড। যেহেতু এটা কনজিউমেবল, তুমি ধরো কত বড় লেংথ আর ইউজ করবা, ওয়েল্ডিং করতে করতে এটা শেষ হয়ে যাবে। সো এই লেংথটা অ্যাডজাস্ট করা একটা ইম্পর্টেন্ট বিষয়। সো এটা কন্ট্রোল করতে হয়। আর যখন দেখা যায় যে লং জয়েন্ট করতে হচ্ছে, লং জয়েন্টে ওয়েল্ডিং করতে হচ্ছে, তখন এই ইলেকট্রোডটা শেষ হয়ে যায়। অনেক সময় শেষ হয়ে গেলে দেখা যায় তোমাকে ইলেকট্রোড চেঞ্জ করে আবার প্রোগ্রেস করতে হচ্ছে ওখান থেকে। সো এই যে মাঝখানে একটা পজ হয়ে গেল, এই জায়গায় একটা ডিফেক্ট হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। তো এই দিক থেকে চিন্তা করতে গেলে, যে ইলেকট্রোড চেঞ্জ করাটা হেলতেন, এই দিক থেকে চিন্তা করতে গেলে এই প্রসেসটা বেশ স্লো কম্পেয়ার টু টিগ ওয়েল্ডিং এন্ড মিগ ওয়েল্ডিং। যদি আমরা টিগ ওয়েল্ডিং এন্ড মিগ ওয়েল্ডিং এখনো ডিসকাস করি নাই, বাট যখন ডিসকাস করবো তখন বুঝতে পারবা যে ওগুলোতে আসলে এই ইলেকট্রোড গুলা, ওগুলোতে ফিলার মেটাল ইউজ করার কালচারটা কম। আর মিগ ওয়েল্ডিং এ তো ধরো যে ফিলার মেটাল ইউজ করাই হয় না।
তারপর সেই ইলেকট্রোড ওখানে শেষ হয়ে যাওয়ার কোনো ইস্যু নাই, আমরা ওগুলো পরে ডিসকাস করবো। তারপর ধরো যে ফ্লাক্স যেটা ইউজ করতেছি, এখানে ফ্লাক্স ইউজ করতেছি, সেই ফ্লাক্সটা অনেক সময় দেখা যায় যে মেটাল ফ্লাক্স হিসেবে ইউজ করার কথা সেই মেটালটা নিজেই কন্টামিনেটেড, বিশুদ্ধ না, অন্য কোনো মেটাল ঢুকে পড়ছে। সেই ক্ষেত্রে দেখা যায় ফ্লাক্সটা আসলে যে পারপাস সার্ভ করার কথা সেটা না করে ওই ফ্লাক্সটাই বরং হচ্ছে গলে গিয়ে ভুল জায়গায় এনট্র্যাপড হচ্ছে এবং ডিফেক্ট তৈরি করতেছে। তো ফ্লাক্স ইউজ করার এটা একটা অসুবিধা বলা চলে। তো এই তো টিগ আর মিগ ওয়েল্ডিং এর ক্ষেত্রে এই ফ্লাক্স ইউজ করা হয় না। তো এটা সেদিক থেকে বলতে গেলে টিগ ওয়েল্ডিং মিগ ওয়েল্ডিং এই ওয়েল্ডিং এর চেয়ে বেশ ভালো। আচ্ছা, টিগ ওয়েল্ডিংটা একটু দেখি। বললেন কি মিগ ওয়েল্ডিং এ ফ্লাক্স ব্যবহার করা হয় না, এটা বললেন? মিগ ওয়েল্ডিং এ ফ্লাক্স ব্যবহার করা হয় না, হ্যাঁ। টিগ ওয়েল্ডিং মিগ ওয়েল্ডিং বোথ, এখানে ফ্লাক্স ব্যবহার করা হয় না। স্যার কিন্তু যে স্যার ভিডিওতে বললো যে মানে মাইল্ড স্টিল ওয়্যার ছিল আমাদের মানে ফিলার মেটাল, ওটার উপর কপার প্রলেপ ছিল, কোটিং ছিল। স্যার ওই কপার প্রলেপটা কি তাহলে? ও না, কপার প্রলেপ তো ফ্লাক্স না, বুঝছো? কপার প্রলেপটা হচ্ছে ওই যে ইলেকট্রোডটা মেটাল যে সেটাকে প্রটেক্ট করার জন্য, যাতে অনেক দিন ধরে তোমার হচ্ছে ওই মেটালটা ভালো থাকে। ওই প্রলেপটা ফ্লাক্স না। স্যার তাহলে ওটা যখন আমরা ওয়েল্ড করি তখন এটার কি হবে আর কি, মানে কপার প্রলেপটা? কপার প্রলেপটা গলে যাবে, বাট ফ্লাক্সের যে পারপাস, হ্যাঁ, ফ্লাক্সের দুইটা পারপাস আমি বলছি, যে এটা শিল্ডিং গ্যাস হিসেবে কাজ করবে, আর একটা হচ্ছে প্রোটেক্টিভ একটা লেয়ার তৈরি করবে যাতে এনভায়রনমেন্টাল কন্টামিনেশন এখানে না হয়। বাট এই পারপাসটার জন্য ওইখানে কপার প্রলেপ দেওয়া হয় না, দেয়ারফর ওটাকে আমরা মানে ফ্লাক্সের অন্তর্ভুক্ত করতেই পারি না। বুঝতে পারছো কি? জি স্যার। আচ্ছা, মানে ওটার একটা ডিফারেন্ট পারপাস। ওটা আসলে ওই মেটাল ইনার্ট গ্যাস ওয়েল্ডিং এর যে মেটালটা, তোমার যে গান থেকে যে মেটালটা বের হয় ওটা যাতে মরিচা না পড়ে, ওটাকে প্রোটেক্ট করার জন্য, ওয়েল্ডিং কে প্রোটেক্ট করার জন্য না। সো ওটা ফ্লাক্স না। আচ্ছা, তারপর আমরা এখন তাহলে টিগ ওয়েল্ডিংটা একটু দেখি। টিগ ওয়েল্ডিং এ টাংস্টেন ইনার্ট গ্যাস ওয়েল্ডিং, টিআইজি, টাংস্টেন ইনার্ট গ্যাস ওয়েল্ডিং, এটার আরেকটা নাম আছে জিটিএডব্লিউ, গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং। জিটিএডব্লিউ নামেই মনে হয় বেশি পরিচিত। হাউএভার এখানে নামটা শুনেই বুঝতে পারতেছো যে আমাদের যে ইলেকট্রোডটা আছে সেই ইলেকট্রোডটা এখানে টাংস্টেন মেটালের, আর এটা কিন্তু কনজিউমেবল না। হ্যাঁ, আগের ওয়েল্ডিং এ কিন্তু আমরা দেখছি যে কনজিউমেবল ইলেকট্রোড, বাট এই টাংস্টেনটা কনজিউমেবল না, এটা শেষ হয়ে যায় না, এটা যেরকম আছে ওরকমই থাকে, বাট অনেক দিন ইউজ করতে থাকলে এখানে ওয়্যার হয়ে যায়। এটা একটা ন্যাচারাল প্রসেস, বাট ইউজুয়ালি এটা কনজিউমেবল না। অলসো এখানে আমরা কোনো ফ্লাক্স ইউজ করি না, আর হচ্ছে তোমার তার বদলে আমরা এখানে একটা ইনার্ট পরিবেশ সৃষ্টি করি ইনার্ট গ্যাস ইউজ করার মাধ্যমে। ইনার্ট গ্যাস হিসাবে আমরা ব্যবহার করি আর্গন, তারপর ধরো যে হিলিয়াম, হ্যাঁ, নাইট্রোজেন, অনেক সময় ড্রাই কার্বন ডাই অক্সাইড, এগুলো ইউজ করা যায়। তো আমাদের ল্যাবে আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে আর্গন। এটা একটা শিল্ডিং গ্যাস। তো এই গ্যাস একটা ইনার্ট পরিবেশ এখানে সৃষ্টি করে। তো এর জন্য আর আলাদা করে কোনো ফ্লাক্স ইউজ করার দরকার হয় না। এই শিল্ডিং গ্যাসটাই তখন তোমার যে অ্যাটমসফিয়ারিক কন্টামিনেশন সেটা থেকে আমাদের এই ওয়েল্ড এরিয়াটাকে প্রোটেক্ট করে। আচ্ছা, আর ফিলার ম্যাটেরিয়ালের ব্যাপারে এখানে বলতে হবে যে এখানে টিগ ওয়েল্ডিং এ ফিলার ম্যাটেরিয়াল ইউজ করার যে সুযোগ নাই তা না, এখানে সুযোগ আছে, বাট মোস্ট অফ দ্য কেসেস ফিলার মেটাল ইউজ করতে হয় না। যখন তুমি কম থিকনেসের বেস মেটালকে তুমি ওয়েল্ড করতেছো তখন আসলে ফিলার মেটাল ইউজ করতে হয় না। বাট যখন এই মেটাল থিকনেসটা বেশি হয়ে যায়, অথবা ধরো যে বাট জয়েন্টের দুইটা বেস মেটালের মাঝখানে যে গ্যাপটা আমরা রাখি সেই গ্যাপটা বেশি হয়ে যায়, অথবা এই জয়েন্ট টাইপটা অন্য হয়ে যায়, যে ভি জয়েন্ট করতে হবে ওখানে, তো ওই জায়গাটা ফিল আপ করার জন্য আসলে ফিলার মেটাল তখন আনতে হয়।
হ্যাঁ, বাট ইউজুয়ালি যখন আমরা করি খুব কম থিকনেসের মেটাল ওয়েল্ড করি, জয়েন্ট করি, তখন ফিলার মেটাল ইউজ করতে হয় না। স্যার ভি জয়েন্টটা কি স্যার? আচ্ছা, ভি জয়েন্টটা হচ্ছে তোমার একটা ভি শেপের জয়েন্ট। মাঝখানে আমরা যখন দুইটা মেটালকে জয়েন্ট করতেছি তখন দুইটা মেটালের মাঝখানে একটা ফাঁকা জায়গা রাখা হয়। ইউজুয়ালি দুটা মেটালের সেম জিওমেট্রি থাকে, তখন ধরো এখানে যদি আমি একটু এঁকে দেখাই জিনিসটা, আমরা ল্যাবে যে এক্সপেরিমেন্টটা করছি সেখানে আমাদের জবের প্রিপারেশনটা ছিল এরকম। হ্যাঁ, আর এটার যদি আমরা আরেকটা ভিউ দেখি, ধরো ফ্রন্ট ভিউ থেকে দেখতেছি, তাহলে এরকম। ওকে, এটা একদম সিম্পল বাট জয়েন্ট। আর যদি ভি জয়েন্টের কথা বলি, ভি জয়েন্টটাতে এই ফিগারটা সেম, বাট এখানে তোমার যে জয়েন্টটা করতে হবে ধরো এরকম একটা জয়েন্ট করতে হবে। আর জয়েন করার পরে, ওয়েল্ডিং করার পরে এই যে উপরে যে এক্সট্রা অংশ ওটা অবশ্য ফেলে দেওয়া হয়। যাই হোক, ভিটা বোঝানোর উদ্দেশ্য ছিল এরকম যখন জয়েন্ট হবে এটাকে বলে ভি জয়েন্ট। এরকম আরো অনেক টাইপেরই জয়েন্ট আছে। ফিলার ম্যাটেরিয়াল দিলে বা ফিলার ম্যাটেরিয়াল ছাড়া নরমাল জবের ম্যাটেরিয়াল ইউজ করে যদি ওয়েল্ডিং করি, তাহলে তার দুইটার ক্ষেত্রে স্ট্রেংথের পার্থক্য কেমন হয়? স্ট্রেংথের পার্থক্য কেমন হয় এটা এক্স্যাক্টলি বলতে পারবো না, বাট তোমার দুইটার ফিনিশ একদমই ডিফারেন্ট। যখন ফিলার মেটাল আমরা ইউজ করতেছি এটার সুবিধাও আছে অসুবিধাও আছে, এটা ডিপেন্ড করতেছে তুমি কোন অ্যাপ্লিকেশন ইউজ করতেছো। বাট ধরো যে যখন আমরা একটা এক্সট্রা মেটেরিয়াল ওখানে নিয়ে আসতেছি ফিলার মেটাল হিসাবে, তখন মানে এটুকু আমরা বলতে পারি যে মেটালার্জিক্যাল একটা চেঞ্জ ওখানে চলে আসতেছে। আমাদের বেস মেটাল যেটা ছিল, ফিলার মেটালটা যদি তার চেয়ে ডিফারেন্ট হয় তাহলে এই দুটার মধ্যে রিয়াকশন হওয়ার সুযোগ আছে। এই দুটার মধ্যে জয়েনিং, ধরো যে অ্যাটমিক ডিফারেন্স আছে, জয়েনিংটা ঠিক মতো না হতে পারে, ওই জায়গাটার ব্রিটলনেস চলে আসতে পারে। ফিলার মেটালের সাধারণত ব্রিটল নেচার হয়ে থাকে, সো যেখানে আমাদের দরকার আমরা শুধু সেখানেই ফিলার মেটাল ইউজ করি, তাছাড়া আমরা এটা ইউজ করি না। মানে স্ট্রেংথের যে ডিফারেন্সটা সেটা আমি মানে তোমাকে এক্স্যাক্টলি বলতে পারবো না, কারণ এই যে বললামই তো যে অ্যাপ্লিকেশন ওয়াইজ এটা আমরা ইউজ করব। যেখানে দরকার নাই সেখানে এটা ইউজ করা মানে কি আমার নিশ্চয়ই এখানে স্ট্রেংথ কমে যাবে, এজন্য আমি ইউজ করব না। আর যেখানে তোমার ডেপথ অনেক বেশি, ভি জয়েন্ট করতে হচ্ছে, ভিটা দেখাইলাম, ভি দেখে বুঝতে পারতেছো যে ওখানে মেটালের ডেনসিটি অনেক বেশি, তো ওই ডেনসিটিটা বাড়ানোর জন্য ওখানে ফিলার মেটাল ইউজ করতে হচ্ছে, এরকম। বুঝতে পারছো কি? আচ্ছা, আমরা কোথায় ছিলাম? যে টিক ওয়েল্ডিং এ আমরা ফ্লাক্স ইউজ করতেছি না, ফিলার মেটাল ইউজুয়ালি ইউজ করতেছি না, বাট প্রয়োজন অনুসারে এখানে ইউজ করার সুযোগ আছে। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে টিক ওয়েল্ডিং। টিক ওয়েল্ডিং এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সম্পর্কে যদি আলোচনা করতে চাই, তো এখানে ডিসঅ্যাডভান্টেজে কি আসতে পারে? ডিসঅ্যাডভান্টেজে মিগ ওয়েল্ডিংটা ডিসকাস করলে ভালো বোঝা যাবে। এটা মিগ ওয়েল্ডিং এর চেয়ে বেশ স্লো বলা চলে। হ্যাঁ, মিগ ওয়েল্ডিংটা এর চেয়েও ফাস্টার। মিগ ওয়েল্ডিং এ একদমই ফিলার মেটাল ইউজ করতে হয় না, বা ধরো যে কি বলে ওখানে যে গান থেকে যে মেটালটা বের হয়ে আসবে ওটাই গলে ওখানে চলে যাবে, সো আলাদা ফিলার মেটাল লাগতেছে না, ওটা ইটসেলফই একটা ফিলার মেটাল। আর কন্টিনিউয়াস ফিডিং এর ব্যবস্থা আছে মিগে। মিগ এখন আমরা ডিসকাস করি নাই, বাট ডিসঅ্যাডভান্টেজটা বোঝার জন্য আমি বলতেছি যে এখানে তোমার মিগের চেয়ে আর কি টিক ওয়েল্ডিংটা বেশ স্লো বলতে গেলে। আর এটার যে সেটআপ গুলো আছে সেই সেটআপটা বেশ কস্টলি, সেটা তো বলতেই হবে। আর অ্যাডভান্টেজের কথা বলতে গেলে ধরো যে এখানে নন ফেরাস এবং অনেক বেশি অনেক কম থিকনেসের মেটাল এখানে জয়েন করা যায় এই টিক ওয়েল্ডিং এর মাধ্যমে। আচ্ছা, এরপর আমরা মিগ ওয়েল্ডিংটা একটু দেখি।
স্যার টিক ওয়েল্ডিং করানোর সময় যে বলছিল যে মানে ফিলার মেটাল ব্যবহার করা হয় না, যদি ডিফারেন্ট থিকনেস হয় তাহলে ওই যে গোলে মানে ঠিক মতো লেগে যায়, আর যদি মানে সেম থিকনেস হয় তাহলে সমস্যা হয় না আর কি। কিন্তু হ্যাঁ। স্যার যে ফিলার মেটাল ব্যবহার করে দেখাইছিল যে মানে বিট তৈরি হয় কি যেন একটা বলছিল, স্যার এটা বুঝতে পারিনি আর কি। মানে মানে ফিলার মেটাল ব্যবহার করলে মানে একটা প্রলেপের উপর মানে একটা কি প্রোট্রুড মানে তৈরি হয়, ওই জিনিসটা কি বলছিল স্যার, বিট বলছিল, এই জিনিসটা কি আর কি? আচ্ছা আচ্ছা, ওই উনি মনে হয় বিট বা এই জাতীয় কিছু বলছে। এটাকে বই খাতার ভাষায় এটাকে বলে রিইনফোর্সমেন্ট। হ্যাঁ, এই যে দেখো আমি যে ফিগারটা এখানে আঁকছি, এই যে উপর দিয়ে একটা উঁচু হয়ে আসছে না এই জিনিসটা, বাট এটা তো অবশ্যই ডিজায়ারেবল না, তাই না? আমরা জি, জয়েন স্যার। করতে চাচ্ছি এখানে, এটা একটা ইয়ার মতো, মানে ধরো যে এক্সট্রা মেটেরিয়ালের মতো, এটাকে বলে রিইনফোর্সমেন্ট। যখন তুমি ফিলার মেটাল ইউজ করতেছ তখন এই রিইনফোর্সমেন্টের পরিমাণটা বেশি। তো এই রিইনফোর্সমেন্টটাকে দূর করতে হলে তোমার আবার এই জয়েনিংটা শেষে বা ওয়েল্ডিংটা শেষে এটাকে আবার মেশিনিং করতে হবে। যখন তুমি ফিলার মেটাল ইউজ করবে তখন এই রিইনফোর্সমেন্টটা বেশি, যখন ফিলার মেটাল ইউজ করতেছি না তখন ফিনিশিংটা অলরেডি স্মুথ। এটা বোঝাতে চাইছে উনি, বুঝতে পারছি? জি স্যার। ওকে, আচ্ছা। মিগ ওয়েল্ডিংটা অনেকটাই টিগ ওয়েল্ডিং এর মতো। এখানে তোমার টাংস্টেন ইলেকট্রোড নাই, অন্য একজন একটু বলো তো যে এখানে কপার কোটিং এর ভিতরে কোন মেটালটা ছিল মিগ ওয়েল্ডিং এর? স্যার মাইল্ড স্টিল, স্যার মাইল্ড স্টিল। মাইল্ড স্টিল। ওকে, থ্যাংক ইউ, আমার এটা মনে ছিল না। এটা মাইল্ড স্টিলের উপরে কপার কোটিং দেওয়া থাকে, এবং ওই তোমার যে মাইল্ড স্টিলটা, কপার কোটেড মাইল্ড স্টিল, এটা কন্টিনিউয়াসলি ফেড হয়। একটা বড় একটা স্পুল আছে, সেখান থেকে কন্টিনিউয়াসলি ফেড হয়। তোমরা ভিডিওটা দেখলে ওটা দেখতে পারবা, জিনিসটা খুব ইন্টারেস্টিং। তো এটা দিয়েই আমাদের ওয়েল্ডিংটা এখানে হচ্ছে। এখানেও ইনার্ট গ্যাস ইউজ করা হয়, আমরা আমাদের ল্যাবে আর্গন ইউজ করি। তো আর্গন ছাড়াও অন্য ইনার্ট গ্যাস ইউজ করা যেতে পারে ইনার্ট এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য। আর বাকি সবকিছু মোটামুটি ইয়ার মতোই, টিক ওয়েল্ডিং এর মতোই। আচ্ছা, তো এই যে কয়েকটা ওয়েল্ডিং আমরা দেখলাম, শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং, টিক ওয়েল্ডিং, মিগ ওয়েল্ডিং, এর মধ্যে বলতে গেলে মিগ ওয়েল্ডিংটা বেশ অ্যাডভান্টেজিয়াস। এখানে যে কন্টিনিউয়াসলি ফেড হচ্ছে, আলাদা করে ফিলার মেটাল ইউজ করতে হবে কি হবে না, তো এরকম কোনো আলোচনারই সুযোগ নাই। মাচ ফাস্টার একটা প্রসেস। এখানেও তোমার বেশ থিন সেকশনকে ওয়েল্ডিং করা যায়। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার মেটাল ডিপোজিশন রেটটাও অনেক বেশি, অনেক ফাস্ট ওয়েল্ডিং করা যায়। তোমরা ভিডিওতে দেখবা যে টিগ ওয়েল্ডিং করার সময় টাইম অনেক বেশি লাগে, আর মিগ ওয়েল্ডিং করার সময় খুব দ্রুত করতে পারতেছে। আর ইনার্ট গ্যাস আছে জন্য তো ধরো ফ্লাক্স ইউজ করতেই হচ্ছে না। তারপরে এটা ওয়েল্ডিং এর ফিনিশটা বেশ স্মুথ, নিট, ক্লিন, আলাদা করে মেশিনিং করে এটাকে ক্লিন করতে হচ্ছে না। আর ডিসঅ্যাডভান্টেজের কথা কি বলবো, এখানে ইকুইপমেন্ট গুলো তো কস্টলি অবশ্যই। ধরো যে টিগের চেয়ে অ্যাটলিস্ট এখানে নাম্বার অফ ভ্যারিয়েবলস বেশি, যেগুলো কন্ট্রোল করতে হয় ওয়েল্ডিংটা করার সময়। বিশেষ করে কত স্পিডে তুমি ওই ওয়্যারটাকে আর কি ফেড করবা, এটা একটা এক্সট্রা আমাদের ভ্যারিয়েবল। এগুলো কন্ট্রোল করতে হয়, সেই জন্য আমাদের স্কিলড লেবার দরকার হয়। এরকম আর কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো। আচ্ছা, সোফার আমরা কি বুঝতে পারছি সব? তোমরা একটু রেসপন্স করো। স্যার ডিসঅ্যাডভান্টেজটা যদি স্যার একটু বলতেন। ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ এগুলো আসলে রিলেটিভ ব্যাপার। ডিসঅ্যাডভান্টেজ কি, তোমার ধরো যে এটার ইকুইপমেন্ট গুলো কস্টলি, তারপর এখানে টিগ ওয়েল্ডিং এর চাইতে একটা অ্যাটলিস্ট একটা ভ্যারিয়েবল বেশি আছে যেটা আমাদেরকে কন্ট্রোল করতে হচ্ছে। কত স্পিডে আমরা আমাদের ওই মাইল স্টিলটাকে বা আমাদের ওই মানে যেটা দিয়ে ওয়েল্ডিং করতেছি মাইল স্টিল ওয়্যারটাকে আমাদের সেট করতে হচ্ছে, কত স্পিডে, এই জিনিসটা কন্ট্রোল করতে হয়। এসব কন্ট্রোলিং ধর একটা ব্যাপার, কি বলে, দক্ষতার ব্যাপার আছে এখানে। সো আমাদের স্কিলড লেবার দরকার হচ্ছে। এইসব দিক চিন্তা করতে গেলে এটা একটু কস্টলি। হ্যাঁ, এই ডিসঅ্যাডভান্টেজ, আর কি বলবো। স্যার এই যে টিগ এর যে সেটআপ ছিল স্যার, ওইটাও তো কস্টলি। সো কম্পেয়ার করতে গেলে মানে কোনটা মোর কস্টলি?
কম্পেয়ার করতে গেলে কোনটা মোর কস্টলি এটা বলা একটু মুশকিল, তবে আমার কাছে মনে হয় মিগটাই একটু বেশি কস্টলি হবে। হ্যাঁ, ধরো যে যেসব সোর্স থেকে আমি পড়াশোনা করছি সেগুলো থেকে মনে হয়েছে যে মিগটা বেশি কস্টলি। এই দুইটার মধ্যে আসলে কম্পেয়ার করে নাই সেইভাবে, ওটাও কস্টলি এটাও কস্টলি, বাট মিগটা হয়তো বেশি কস্টলি। জি স্যার। ওকে স্যার মানে হ্যাঁ। স্যার মানে টিগ আর মিগের মেশিনে স্যার দেখাইছিল যে স্যার মিগের মেশিনে স্যার যে কি বলে ভোল্ট মিটার অ্যামিটার স্যার দুইটাই ছিল, কিন্তু স্যার মানে টিগের মেশিনে স্যার মানে শুধু মানে অ্যামিটার ছিল আর কি। স্যার এই ভোল্ট মিটারে বেশি থাকার কারণে কি এটা দিয়ে কি আমরা স্পিড কন্ট্রোল করি নাকি, যেহেতু আমরা ভোল্টেজ মানে মাপতেছি আর কি, মানে বা দেখতেছি আর কি, কন্ট্রোল করতেছি। ভোল্টমিটার অ্যাম্পিয়ার মিটার দুটাই ছিল, আমার তো মনে হয় দুটাই আছে এটা। আচ্ছা মানে উনি দেখাইছিল যে মানে টিগের মেশিনটা শুধু মানে অ্যামিটার দেখাইছিল। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, টিগের মেশিনে একটা অ্যামিটার দেখাইছিল যে ওখানে কি করতেছে ডিফারেন্ট থিকনেস করার সময় জি স্যার, উনি মানে একটা 40 অ্যাম্পিয়ারটা 50 এ নিছে, তাই না? আর 50 অ্যাম্পিয়ার মানে দেখাইছিল। আচ্ছা হ্যাঁ, এটা আসলে মানে কি উনি এটাতে দেখাইছে ওটাতে দেখাই নাই, ওটাতেও অ্যাম্পিয়ার কন্ট্রোল করা যায়। তুমি যখন থিকনেস ম্যাটেরিয়াল থিকনেস যখন ডিফারেন্ট হচ্ছে তখন তো তুমি নিশ্চয়ই একই অ্যাম্পিয়ার দিয়ে দুটো করতে পারবে না। না স্যার, আমি বলছি একটা ভোল্ট মিটার ছিল, একটা ভোল্ট মিটার ছিল না, এটা বলছিলাম। ও আচ্ছা, আমি আসলে এটা খেয়াল করি নাই ভোল্ট মিটারের কথা। আমি মানে উনি আমাকে যেটা দেখাইছেন যে অ্যাম্পিয়ার চেঞ্জ করার প্রয়োজন হচ্ছে এখানে, ভোল্টটা চেঞ্জ আসলে আমি খেয়াল করি নাই, আমি এটা বলতে পারতেছি না। তোমার যদি জানার দরকার হয় তাহলে আমি আবার জেনে তোমাকে জানাতে পারবো। ওকে জি স্যার। ওকে, তাহলে আমরা কি প্রসিড করি নাকি? আমাদের আরেকটা টাইপ ছিল ওয়েল্ডিং, সেটা রেজিস্ট্যান্স ওয়েল্ডিং। তো রেজিস্ট্যান্স ওয়েল্ডিং অনেক প্রকারেরই আছে, যেমন এটা হচ্ছে আমরা যেটা করতেছি সেটা স্পট ওয়েল্ডিং, আরো আছে যে সিম ওয়েল্ডিং, তারপরে প্রজেকশন ওয়েল্ডিং। হ্যাঁ এরকম। তো স্পট ওয়েল্ডিং এর ক্ষেত্রে এই প্রিন্সিপালটা হচ্ছে এরকম যে তোমার দুইটা ইলেকট্রোড দেখতে পাচ্ছি আমরা উপরে নিচে, এই দুইটা মোস্ট প্রবাবলি কপারের ছিল। তো এই কপার ইলেকট্রোড দুইটার মাঝখানে আমরা কোনো দুইটা ওভারল্যাপিং শীট মেটাল রাখলাম, তারপরে আমরা ধরো কারেন্ট ফ্লো করলাম ইলেকট্রোডের মাঝখান দিয়ে। তো কারেন্ট ফ্লো করার সাথে সাথে হিট জেনারেট হয়েছে, বাট কপার যেহেতু একটা বেশ ভালো হিট কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল, সো কপারের মধ্যে দিয়ে হিটটা ডিসিপিয়েট করছে, কিন্তু শীট মেটালের মধ্যে এসে যখন হিটটা পার হইতে যাবে এখানে বেস মেটাল বা শীট মেটাল যেটা সেটা কপারের তুলনায় কিন্তু বেশ পোর একটা হিট কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল। সো এখানে হিটটা এনট্র্যাপড হবে দুইটা শীট মেটালের মাঝখানে। তো আমরা ইলেকট্রোড দিয়ে এখানে ফোর্স অ্যাপ্লাই করতেছি, যে জায়গাটা গলে গেল ওই জায়গাটা ওভারল্যাপ করবে, একটু পরেই সলিডিফাই হবে, কুল হবে, ওই জয়েন্টটা ওখানে হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স ওয়েল্ডিং। বুঝতে পারছি এটা? এখানে তোমার একটু লিমিটেশন আছে, ভালো বেশ বড় ধরনের লিমিটেশন হচ্ছে ম্যাটেরিয়াল এখানে আসলে জয়েন যায় না। ধরো যে সাধারণ যেসব রেজিস্ট্যান্স বা স্পট ওয়েল্ডিং ফ্যাসিলিটিস আছে সেখানে চারটা স্মল থিকনেসের ম্যাটেরিয়াল, প্রত্যেকটা ধরো যে 3 মিলিমিটার থিকনেস এরকম পর্যন্ত ওয়েল্ড করা যায়। আর যদি দুইটা ইউজ করো তাহলে হয়তো প্রত্যেকটা 6 মিলিমিটার থিকনেসের ইউজ করা যাবে। সো টোটাল আমরা ধরতে পারছি 10, 12 বা 15 মিলিমিটার এটা জয়েনিং করতে পারে, এর বেশি কিন্তু এটা করতে পারে না। এটা একটা বড় ধরনের লিমিটেশন। আর এটার অ্যাডভান্টেজ বলতে গেলে একটা লো কস্ট অপারেশনটা লো কস্ট, তারপরে কাজটা একদম একই ধরনের, বারবার মাঝখানে জাস্ট দুইটা ইলেকট্রোডের মাঝখানে আমি জয়েন্টটা রাখলাম, সাথে সাথে ওটা হয়ে যাচ্ছে। সো এখানে স্কিল লেবারেরও দরকার নেই,
যে কেউ এটা করতে পারবে এবং ওয়েল্ডিং এর স্পিডটা অনেক বেশি, ওখানে রাখলেই হয়ে যায়, ওখানে রাখলেই হয়ে যাচ্ছে এরকম, মানে স্পিডটা অনেক বেশি, মাস প্রোডাকশন করা যায়। বাট ধরো যে এই অপারেশনটা লো কস্ট হয়ে যাবে, ইনিশিয়াল সেটআপ ওই মেশিনটা হয়তো দেখছো, যদি আমাদের মেশিনটা নষ্ট, আনফরচুনেটলি এখানে আমরা করে দেখাইতে পারি না। তো এই মেশিনটা কিন্তু বেশ কস্টলি এবং এটার মেইনটেনেন্স করতে হয়। আমাদের মেশিনটা মেইনটেনেন্সের অভাবেই নষ্ট হয়েছে। আমরা যখন ছিলাম মানে দেখছি ওয়েল্ডিং গুলা, তখন আমরা এই ওয়েল্ডিংটা তারা করে দেখাইতে পারছে, বাট এখন মেশিনটা নষ্ট হয়েছে, করে দেখানো যাচ্ছে না। তোমরা যদি একটু নেটে সার্চ করো তাহলেই দেখতে পাবা রেজিস্ট্যান্স ওয়েল্ডিং এর মানে বেশ ভালো অ্যাপ্লিকেশন আসলে অটোমোবাইলে, অটোমোবাইল বা এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিতে পোর্টেবল অনেক রেজিস্ট্যান্স স্পট ওয়েল্ডিং মেশিন আছে, সেগুলো দিয়ে করা হয়। তো এই তো রেজিস্ট্যান্স ওয়েল্ডিং। স্যার একটা ভিডিও ছিল যে স্যার ইলেকট্রো পোস্ট কেবল, স্যার এটার উপর শুধু একটা আলাদা ভিডিও ছিল 19 সেকেন্ডে এরকম, এটা কি স্যার দরকার আছে? 19 সেকেন্ডে ওটা না দেখলেও চলবে। আচ্ছা, তো এরপরে আমরা আমাদের লাস্ট টপিকটাতে চলে যাই, সেটা হচ্ছে অক্সিঅ্যাসিটিলিন ওয়েল্ডিং। আচ্ছা, অক্সিঅ্যাসিটিলিন ওয়েল্ডিং এটা কি তোমরা আগে করছিলা? আমার যতদূর মনে পড়ে আমার স্যার এটা কি ব্রেজিং? হ্যাঁ, এটা কি ব্রেজিং? না এটা ব্রেজিং না, এটা গ্যাস ওয়েল্ডিং, অক্সিঅ্যাসিটিলিন ওয়েল্ডিং। জি স্যার, ওয়ার্কশপে দেখাইছিল 1-1 এ। আচ্ছা হ্যাঁ, ওটা তো ব্রেজিং ছিল যতদূর জানি। সোলজারিং ব্রেজিং ও আলাদা করেই দেখছো। আবার মানে সোলজারিং ব্রেজিং করার সময়ও কিন্তু ধরো যে এই অক্সিজেন এবং অ্যাসিটিলিন এই গ্যাস গুলাই মোস্ট প্রবাবলি ইউজ করে, সো ওটার সাথে কনফিউজিং হতে পারে এটা। হ্যাঁ, অক্সিফুয়েল গ্যাস ওয়েল্ডিং কাইন্ড অফ সেম আর কি, কারণ একই জিনিসই ইউজ করা হয়, রেশিও ডিফারেন্ট এরকম আর কি জিনিসটা, প্রিন্সিপাল মোটামুটি সেম। ওগুলো গ্যাস দিয়েই করে, এটাও গ্যাস দিয়েই করে। এখানে যেটা করা হয়, দুইটা সিলিন্ডার থাকে, ওই সিলিন্ডার দুটার একটার মধ্যে অক্সিজেন, একটার মধ্যে অ্যাসিটিলিন গ্যাস থাকে। এরপর এই দুটাকে নজেল এর মধ্যে দিয়ে আনা হয় এবং ওখানে কম্বাসন হয়ে প্রচুর পরিমাণ হিট জেনারেট করে। এখানে অক্সিজেনের সাথে অন্য গ্যাসও ইউজ করা যেতে পারে, তোমার ধরো হাইড্রোজেন বা প্রোপিলিন, প্রোপেন, বিউটেন এরকম অন্য গ্যাস ইউজ করা যায়। আমাদের ল্যাবে ইউজ করা হচ্ছে অ্যাসিটিলিন গ্যাস এবং এটাই মোস্টলি ইউজ হয় সব জায়গায়। এই ওয়েল্ডিং এর মাধ্যমে আমরা ধরো যে প্রায় 3000 প্লাস ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার তুলতে পারি, 3500 ডিগ্রি সেলসিয়াস এরকম। তো এইখানে যে আমরা অক্সিজেন এবং অ্যাসিটিলিন ইউজ করতেছি, এটার রেশিও অনুসারে 3 ধরনের ফ্লেম দেখা যায়। একটা নিউট্রাল ফ্লেম, নাম শুনে বুঝতেছে এখানে 1:1 রেশিও আছে অক্সিজেন আর অ্যাসিটিলিনের। এই নিউট্রাল ফ্লেমের তোমার একদম যে ইনার কোন, হ্যাঁ ইনার কোন, এই যে এই জায়গাটায় সবচেয়ে বেশি টেম্পারেচার আসে, জেনারেট হয়। ইভেন সবগুলো ফ্লেমের ক্ষেত্রেই এই ইনার কোনেই সবচেয়ে বেশি টেম্পারেচার জেনারেট হয়। আর যতই তুমি এনভেলপের দিকে সরে যাবা, ততই টেম্পারেচার ওদিকে কমতে থাকে। ওই এনভেলপটা আসলে এই অক্সিঅ্যাসিটিলিন যে ওয়েল্ডিং, সেটার ক্ষেত্রে এই এনভেলপটা একটা শিল্ডিং এনভায়রনমেন্ট হিসেবে কাজ করে। আমাদের যে তোমার ওয়েল্ডিং এরিয়াটা, সেই এরিয়াটাকে প্রোটেক্ট করার কাজ করে মেইনলি। আচ্ছা, তো এই নিউট্রাল ফ্লেমের পরে আমরা যদি দেখি অক্সিডাইজিং ফ্লেম আসলে কি হচ্ছে, তোমার এখানে অক্সিজেনের পরিমাণ বেশি, অক্সিডাইজ হচ্ছে, বার্ন হচ্ছে। এই ফ্লেমের ক্ষেত্রেও তোমার এই ইনার কোণে সবচেয়ে বেশি টেম্পারেচার জেনারেট হয়। আর কার্বোরাইজিং ফ্লেমটাতে অ্যাসিটিলিনের পরিমাণ বেশি থাকে। এখানে তোমার ইনার কোণের সাথে সাথে এখানে আরেকটা এক্সট্রা একটা ফ্লেমের মতো দেখা যায়, ফেদারের মতো দেখা যায়, রেডিশ ফেদার। এই ফেদারটা দেখে বোঝা যায় যে এটা কার্বোরাইজিং ফ্লেম। তোমরা ভিডিওটা দেখলে দেখবা উনি 3টা ফ্লেমই দেখাচ্ছে, বাট আনফরচুনেটলি ভিডিওতে আসলে বোঝা যায় না, 3টা ফ্লেমকে ডিফারেন্সিয়েট করা যায় না। তো আমি চেষ্টা করছি এখানে একটা ছবি নিয়ে আসার, রিয়েল পিকচার আর কি।
এটা দেখে যতখানি বোঝা যায় আর কি। তো এই হচ্ছে আমাদের গ্যাস ওয়েল্ডিং। বুঝতে পারছি? গ্যাস ওয়েল্ডিং এর ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ এগুলো কিরকম হতে পারে? একটু আগে তোমরা যে সোলজারিং ব্রেজিং এর কথা বললা, ওগুলোও তো আসলে একই গ্যাস ইউজ করেই করা হচ্ছে। হ্যাঁ, আবার ধরো এই গ্যাস রেগুলেশন করা যায়, গ্যাস ডিসচার্জটা রেগুলেট করা যায়, করে সোলজারিং ব্রেজিং এগুলো অপারেশনও করা যায়। সেই হিসেবে চিন্তা করতে গেলে এটা একটা ভার্সেটাইল সেটআপ এবং কস্টটাও লো। চিন্তা করে সেই মানে বিভিন্ন রকম অপারেশন করা যাচ্ছে সেই চিন্তা করতে গেলে। কিন্তু আবার ধরো যে অক্সিজেন বা অ্যাসিটিলিন এগুলো পিউরিফাইড এসব গ্যাস, এগুলো কিন্তু আবার খুব এক্সপেন্সিভ। আবার ধরো যে সিলিন্ডারের মধ্যে রাখতে হচ্ছে দীর্ঘদিন, এটা মেইনটেনেন্সও বেশ কস্টলি। এই আর কি। আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে তোমার এখানে এই ফ্লেম গুলো আসলে কাইন্ড অফ একটা কথা আছে না, যত গর্জে তত বর্ষে না, অনেকটা সেরকম। এগুলো খুব জোরে অনেক শব্দ করে ফ্লেম গুলো বের হয়, বাট এগুলোর টেম্পারেচারটা ম্যাক্সিমাম থাকে ইনার কোণে। ওই ইনার কোণ দিয়ে তোমাকে অপারেশনটা করতে হয়, এটা একটু ডিফিকাল্ট। এই জন্য দেখা যায় যে তুমি যে মেটালের উপরে কাজ করতেছো সেই মেটালটা গলতে বেশ সময় লাগে, হিট হতে বেশ সময় লাগে। সো বেশি থিকনেসের মেটাল যখন আমরা ইউজ করতেছি সেগুলো ওয়েল্ডিং প্রপারলি হয়ও না। সো থিকনেসটা এখানে কিন্তু একটা ইস্যু। বেশি থিকনেসের জন্য কিন্তু এই প্রসেসটা সুইটেবল না। এই তোমরা কি শুনতেছো? জি স্যার। আচ্ছা, হ্যাঁ বলো। আচ্ছা, তো আমাদের লেকচার এটুকুই শেষ। আর ভিডিওটা দেখবা, ভিডিওগুলো দেখবা তোমরা। তো এই লেকচার, ভিডিও, আর হচ্ছে আমাদের একটা ল্যাব শিট আছে, ল্যাব ম্যানুয়াল। তো হোপফুলি এই তিনটা জিনিসের মধ্যেই আমরা সবকিছু কভার করে ফেলতে পারবো ইনশাল্লাহ। তারপরে তোমাদের ভাইবা, কুইজ, হ্যাঁ এগুলো তো হোপফুলি এর মধ্যে থেকেই আসবে। আচ্ছা, এখন আমাদের রিপোর্টটা লিখতে হবে। রিপোর্ট লেখার জন্য 1 সপ্তাহ টাইম থাকে। তো 1 সপ্তাহ টাইম থাকে ঠিক মনে হয় তা না, বিষয়টা হচ্ছে নেক্সট ল্যাব যেদিন হয় সেদিন জমা দিতে হয়। তোমাদের নেক্সট ল্যাবটা যদি এর পরের উইকে হয় তাহলে পরের উইকে দিবা। আমার মনে হয় পরের উইকেই হবে। সো তোমরা 1 উইক টাইম পাচ্ছ একটা রিপোর্ট লেখার জন্য। তো এই রিপোর্টে তোমাদের কি কি থাকবে? ফার্স্টে অবজেক্টিভ লিখবা, যে আমরা বিভিন্ন ধরনের ওয়েল্ডিং প্রসেস এখানে দেখতেছি। তারপরে টিগ, মিগ, রেজিস্ট্যান্স আর গ্যাস ওয়েল্ডিং এর 4টা আলাদা আলাদা পোর্শন করবা এবং প্রত্যেকটা পোর্শনের মধ্যে একটা ছোট ইন্ট্রোডাকশন দিবা। তারপরে কি ইকুইপমেন্ট ইউজ করা হচ্ছে, ওয়ার্কিং মেটাল, বেস মেটাল কি, তারপর ফিলার মেটাল কি, মানে যা যা আছে তোমাদের ল্যাব শিটে লেখা আছে, অথবা তোমরা ভিডিও থেকেও কিছু জানতে পারবা। সেই ওয়ার্কিং ম্যাটেরিয়াল গুলো সম্পর্কে লিখবা বা লিস্ট করবা। তারপরে হচ্ছে অপারেশনাল সেটআপ ফিগার অ্যাভেলেবল থাকলে সেটা আঁকবা, অথবা ছবি যদি থাকে, হ্যাঁ ভিডিও থেকে যদি কোনো ছবি ক্রপ করতে পারো ভালো, সেটা দিবা ওখানে। স্যার মানে ডিরেক্ট হচ্ছে ছবি এনে জাস্ট বসায় দিলেই হবে? তোমার একটা ধরো যে স্কিমেটিক তো আঁকা উচিত, তাই না? ল্যাব শিটে মনে হয় একটা করে স্কিমেটিক আছে। জি স্যার। ওটা আঁকো, ওটা ম্যান্ডেটরি, ছবিটা দেয়া ম্যান্ডেটরি না, কারণ ভিডিও থেকে হয়তো সবাই কাটতে পারবে না বা ঠিক মতো ওখানে থেকে নিতেও পারবো না। ওকে স্যার। আচ্ছা, তো প্রিন্সিপাল অফ অপারেশন, এটা ধরো একটা লিস্ট করে লিখলা, হ্যাঁ 1 2 3 4 এরকম পয়েন্ট করে লিখলা যে প্রথমে কি করলাম, তারপরে কি করলাম, তারপরে কি করলাম, মানে সবকিছুই খুব ছোট ছোট করে অল্প অল্প করে লিখবা। আর রেজিস্ট্যান্স ওয়েল্ডিং এর ক্ষেত্রে দেখো প্রিন্সিপাল অফ অপারেশন লিখতে হচ্ছে না, কারণ আমাদের অ্যাসাইনমেন্টের একটা কোশ্চেনের মধ্যে ওটা দেয়া আছে, ওখানে ওটা লিখলেই হবে। আচ্ছা, আর আরেকটা জিনিস, এই যে এটা কালার পিকচার অফ পারফর্ম ওয়েল্ডেড জবস,
এটা ইউজুয়ালি কি করা হয় যে ল্যাবে যে যখন ওয়েল্ডিং করা হয় তখন ওয়েল্ড করার পরে ওই ম্যাটেরিয়ালের ছবি নিয়ে আসে, হ্যাঁ ওয়েল্ডের জবের ছবি নিয়ে আসে, ওটা দিয়ে দেয়। মানে এখন এই ভিডিওগুলো থেকে এই ছবি যদি তোমরা ক্রপ করতে পারো তাহলে দিবা, সম্ভব হইলে, না হলে দেওয়ার দরকার নেই। আচ্ছা, তারপর অ্যাসাইনমেন্ট। কি স্যার এটা রং করতে হয় নাকি আবার নাকি ছবিটাই? আরে না, রং করতে হবে কেন, মানে রিয়েল পিকচার আর কি। আচ্ছা স্যার স্ক্রিনশট নিয়ে লাগায় দিতে হ্যাঁ পারবো? হ্যাঁ হ্যাঁ, ওটা দিতে পারবো। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট আমাদের 7টা কোশ্চেন আছে। এই 7টা কোশ্চেন সবগুলোই খুব ছোট ছোট করে লিখবা, যা না লিখলেই না, খাতা ভাঙানোর কোনো প্রয়োজন নাই। অ্যাসাইনমেন্ট একে একটা লিখবা হচ্ছে টেবিল ফর্মে, ওটা মনে হয় তোমার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কম্পেয়ার করতে বলছে। আর 3 নাম্বার 4 নাম্বার আর 6 নাম্বার কোশ্চেনটা পয়েন্ট করে করে লিখবা। আর 5 নাম্বারটা লিখবা হচ্ছে একদম এক বাক্যে, হ্যাঁ। আর 2 আর 7 নাম্বারটা ছোট প্যারাগ্রাফ করে লিখবা। স্যার কোশ্চেন গুলো কি ল্যাব শিটে আছে? হ্যাঁ হ্যাঁ, তোমার ল্যাব ম্যানুয়াল যেটা তোমাদেরকে দেয়া আছে সেটাতে আছে। এই তো আমাদের ল্যাব আজকে এখানেই শেষ। স্যার আরেকটা প্রশ্ন, যে টিগ হ্যাঁ। ওয়েল্ডিং আর মিগ ওয়েল্ডিং এর ক্ষেত্রে বললেন যে অপারেশনাল যে সেটআপটা ওইটা মানে ওইটা কি প্রসেসও লিখতে হবে এবং সাথে ছবি আঁকতে হবে নাকি শুধু ছবি আঁকবো? প্রসেসও লিখতে হবে। এই যে আচ্ছা। প্রিন্সিপাল, মানে এটাকে প্রিন্সিপাল অফ অপারেশন যেটা বলতেছি, যে আমরা যে অপারেশনটা করতেছি স্টেপ বাই স্টেপ, কোনটার পরে কিসের পরে কি করতেছি। আচ্ছা স্যার। আচ্ছা, তারপর আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার এই যে অ্যাসাইনমেন্টটা কি স্যার রিপোর্টের সাথেই থাকবে না এটা আলাদা? রিপোর্টের সাথেই থাকবে। রিপোর্টের উপরে একটা কভার পেজ থাকবে, তারপরে অবজেক্টিভ, তারপরে 4টা ওয়েল্ডিং এর ডেসক্রিপশন, তারপরে অ্যাসাইনমেন্ট গুলা একসাথেই থাকবে। তোমাদের একটা আমি ওই টিমসে অ্যাসাইনমেন্ট করে দিব, একটা ডেডলাইন দিয়ে দিব, তার মধ্যে দিয়ে দিবা আর কি। স্যার আমাদের স্যার যদি ফাইনাল কুইজ হয় স্যার তাহলে কি এগুলো কি মুখস্থ করা লাগবে? যে অনেক কিছু আছে স্যার মানে থিওরিটিক্যাল জিনিসপত্র। থিওরিটিক্যাল জিনিসপাতি মুখস্থ বলতে ধরো যে এই যে আমি যখন তোমাদেরকে যে লেকচার দিলাম সেই লেকচার দেওয়ার সময় কনফিউজিং অনেক কিছু আছে না, যেমন অপারেশনাল সেটআপ কোনটার চেয়ে কোনটার কম বেশি, এই জাতীয় জিনিসপত্র তো কুইজে আসবে না। একদম মানে সলিড যে কোশ্চেন গুলা যেগুলো বোঝার মতো বিষয় সেগুলাই আসবে। ট্রাই করবো এমন কিছু না দেওয়ার যেগুলো মানে একদম মানে আননেসেসারিলি মুখস্থ করা লাগবে। বুঝতে পারছো? জি স্যার। স্যার এখন আলাদা তার করে মানে তো এখানে লিখতে হচ্ছে না তাই না স্যার? হ্যাঁ, আরেকবার বলো তো, শুনতে পাই নাই। স্যার আলাদা করে তো আর আমরা ডিসকাশন লিখবো না তাই না? না, আলাদা করে ডিসকাশন লিখবা না, ল্যাবই করা হলো না, আবার ডিসকাশন কি লিখবা? হ্যাঁ বলো। স্যার বলছিলাম স্যার এখানে স্যার অ্যাসাইনমেন্ট বলতে তাহলে কি স্যার কতগুলো কোশ্চেন আছে স্যার ল্যাব শিটে, ওগুলোরই আমাদের অ্যান্সার করতে হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। মানে আমার রিপোর্টটা দেখার সুবিধার জন্য আমি এখানে বলে দিছি যে কোনটা কিভাবে লিখবা, কারণ অনেকে অনেক ভাবে লেখে, দেখা যায় যে খুব ইয়া হয়ে যায়, মেসি হয়ে যায় জিনিসটা। আর আমি চাই খুব অল্প কথাই লেখো, হ্যাঁ, যাতে আমি সবগুলো পড়তে পারি। স্যার টাইপ করে কি লেখা যাবে নাকি হাতে? না, টাইপ করে লেখা যাবে না, হাতেই লিখতে হবে। আচ্ছা। তারপর স্যার ল্যাব শিটে তো অবজেক্টিভ নাই মনে হয়, দেখতেছি। নাই নাকি? কি বলো? স্যার সরাসরি নেম অফ এক্সপেরিমেন্টের পরে ওই টিগ মিগ এগুলো পরপর দেওয়া আছে। অবজেক্টিভ লিখবা যে টু স্টাডি ডিফারেন্ট টাইপস অফ ওয়েল্ডিং প্রসেস। শেষ। ওকে স্যার। স্যার আজকে স্লাইডটা কি স্যার আপলোড দিয়েছেন? না, দেই নাই। লাগবে তোমাদের? দিয়ে দিচ্ছি তাহলে। স্লাইডে তো কিছু নাই, স্যার দিলে ভালো হয় স্যার। কয়েকটা ছবি আছে। আচ্ছা, আমি দিয়ে জি দিচ্ছি। স্যার এই যে এই পেজটা লাগবে স্যার আর কি, এই জন্য। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিচ্ছি।
ওকে, তাহলে আমরা ধরে নিচ্ছি আর কারো কোনো কোশ্চেন নেই, আমরা শেষ করি তাহলে নাকি? জি স্যার। তোমরা যারা ভিডিওগুলো দেখো নাই তাহলে একটু ভিডিওগুলো দেখো একটা একটা করে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভিডিওর সংখ্যা দেখে খুবই ছোট ছোট ভিডিও সবগুলো। আর ইভেন টিগ আর মিগের যে ভিডিও দিছি আমি, টিগ আর মিগের দুইটা ভিডিও দিছি এই কারণে যে প্রথম যে ভিডিওটা ওটা আমাদের এর আগের টার্মে যে ল্যাব করানো হয়েছে ওখানে এই ভিডিওটা করা হয়েছে এবং ওখানে একটু নয়েজ ছিল ভিডিওতে, কিছু জিনিস ক্লিয়ার ছিল না, কোশ্চেন করে করে কিছু জিনিস ক্লিয়ার করার ট্রাই করছি পরের ভিডিওতে। এই জন্য আর কি টিগ আর মিগের দুটো ভিডিও, দুটাই অলমোস্ট সেম জিনিস। দেখিও আর কি তোমরা দেখলে বুঝতে পারবে। স্যার রেকর্ডিংটা অফ করে দিন। ওকে, রেকর্ডিং আমরা একদম যাই অফ করে দিচ্ছি।